গত বছরের 5ই আগস্ট বেলা 12টার দিকে ঢাকার রাজপথে তখন লাখ লাখ জনতা। তখন দিল্লিতে প্রায় একই সময়ে বেজে উঠল দুটি ফোন। তখনই ভারত বুঝতে পারল শেখ হাসিনার সময় শেষ। পরে এই ভারতেই আশ্রয় নিতে হলো তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কিন্তু এর আগে দিল্লি একেবারেই আঁচ করতে পারেনি যে শেখ হাসিনা সরকারের পতন হতে যাচ্ছে। কিন্তু ভারতের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা র কেন বুঝতে পারল না, কেন এতটাই অন্ধকারে ছিল তারা? কারণ একটি কথা প্রচলিত যে বাংলাদেশে খুব শক্তিশালী র, তাহলে সেই র কিছুই বুঝতে পারল না। আর শেখ হাসিনা এই দেশ ছেড়ে চলে যাওয়ার ঘটনা ঘটল কিভাবে? বিবিসি বাংলার প্রতিবেদন থেকে সেই নাটকীয় কাহিনী শুনবো আজ। থাকুন আমাদের সাথে। বিবিসির বাংলার প্রতিবেদন বলছে 5ই আগস্ট সকাল, ভারতের মনসুন সেশনের শেষ সপ্তাহে প্রথম দিন। ট্রেজারি বেঞ্চে হইচই, হাতে সময় কম, অথচ পাশ করতে হবে একাধিক বিল। দিল্লির বড় বড় মন্ত্রী সকাল কেটেছে সংসদে, সাংবাদিকদের ফ্ল্যাশ লাইট আর হুইপের চাপ। কিন্তু একই সময়ে নরেন্দ্র মোদীর সবচেয়ে বিশ্বস্ত 3 জন সেনাপতি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের চোখ ছিল বাংলাদেশের দিকে। কারণ ঢাকায় সেদিন সকাল থেকে শুরু হয়েছিল মার্চ টু ঢাকা। লাখ লাখ মানুষ রাস্তায়, শেখ হাসিনা সরকারের পতন চেয়ে বিক্ষোভ। দিল্লি অঙ্ক ছিল সহজ, শেখ হাসিনা এবারও বাঁচবেন। কেননা ভারতীয় গোয়েন্দারা বিশ্বাস করেছিল সেনাবাহিনী তার পাশে আছে, পুলিশ কন্ট্রোল করছে, আর আওয়ামী লীগের ঘাঁটি এখনও ভাঙেনি। কিন্তু দুপুর হতেই দিল্লির গোটা হিসাব নিকাশ উলটপালট হয়ে গেল। 5ই আগস্ট বেলা 12টার পর প্রায় একই সময়ে ঢাকা থেকে দিল্লিতে পরপর দুটি ফোন আসে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজেই পরে পার্লামেন্টে দাঁড়িয়ে এই তথ্য নিশ্চিত করেছিলেন। প্রথম ফোনটা এসেছিল খোদ শেখ হাসিনার কার্যালয় থেকে। কথা বলেছিলেন বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী নিজেই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর অবশ্য বলেননি যে তিনি কার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তবে প্রোটোকল বলে দেয় এই ধরনের পরিস্থিতিতে সাধারণত কথা হয় থাকে দুই প্রধানমন্ত্রীর মধ্যেই। ততক্ষণে ভারত বুঝে গেছে যে দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এরপরে দিল্লিতে টেলিফোন করে তিনি অনুরোধ করেন তাকে তখনকারের মতো ভারতে আসার অনুমোদন দেওয়া হোক। সেই অনুরোধের সঙ্গে সঙ্গেই ইতিবাচক সাড়া দেয় ভারত। আর দ্বিতীয় ফোনটি আসে একটু পরেই বাংলাদেশের বিমান বাহিনীর কাছ থেকে দিল্লিতে ভারতের এয়ারফোর্সের কমান্ডারের কাছে। শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমান যাতে ভারতে নির্দিষ্ট কোনো বিমান ঘাঁটিতে অবতরণ করার অনুমতি পায়, আনুষ্ঠানিকভাবে সেই ক্লিয়ারেন্স নেওয়ার জন্যই এই ফোনটি করা হয়েছিল। সেই অনুমতিও দেওয়া হয় সঙ্গে সঙ্গেই। এই দ্বিতীয় ফোনটা অবশ্য একটি বিশেষ পটভূমি বা ব্যাকগ্রাউন্ড আছে। বিবিসির বাংলার প্রতিবেদন বলছে শেখ হাসিনার জীবন বাঁচাতে হলে তাকে দ্রুত দেশের বাইরে পাঠাতে হবে। বাংলাদেশের সেনাবাহিনী এটা বোঝার পরপরই ভারতকে অনুরোধ করেছিল যেন বিশেষ বিমান পাঠিয়ে তাকে ঢাকা থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সেই অনুরোধ সরাসরি বাতিল করে দেন। তাদের অবস্থান ছিল শেখ হাসিনাকে ভারতে আসতে হলে যদি সেটা খুব অল্প সময়ের জন্য হয় তাহলে তাকে বাংলাদেশের কোনো বিমানে বা হেলিকপ্টারে চেপে আসতে হবে। হেলিকপ্টারে হলে সীমান্তবর্তী কাছাকাছি কলকাতা বা আগরতলা আনা যেতে পারে। সেই প্রস্তাবও দেওয়া হয়েছিল। শেখ হাসিনা কিসে আসবেন সেটি চূড়ান্ত হলে সেই ফ্লাইটের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ফর্মাল ক্লিয়ারেন্সের চাইতে বলা হয়েছিল। সেই অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী শেখ হাসিনা ও তার সঙ্গীদের জন্য একটি CJ-130 সামরিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট প্রস্তুত করে এবং সেটি দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে নামবার জন্য অনুমতি পায়। এই অবস্থান নেওয়ার কারণ এটাই যে দিল্লি চায়নি পরে একথা বলার কোনো সুযোগ তৈরি হোক যে ভারতই বাংলাদেশ থেকে তাদের বন্ধুকে উদ্ধার করে নিয়ে এসেছে বা পালাতে সাহায্য করেছে।
ফলে শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বিমানে চেপে দিল্লির কাছে এসে নামার পর ভারতের সরকারের কর্মকর্তারা বরং এই যুক্তি দিতে পেরেছিল যে আমরা নিজেরা গিয়ে ওনাকে আনিনি, বাংলাদেশ সেনাবাহিনী তাকে পৌঁছে দিয়ে গেছে। কিন্তু দিল্লি আসল শক খেলো তখন যখন তারা জানলো শেখ হাসিনা শুধু পদত্যাগই করেনি, তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন। ঢাকায় ভারত বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে, এমনকি ইন্দিরা গান্ধী কালচার সেন্টারও ভাঙচুর করে আগুন লাগানো হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা র এত সক্রিয় অথচ এমন নাটকীয় ঘটনার আঁচও পায়নি। এটা ছিল সবচাইতে বড় ব্যর্থতা। দিল্লি ভেবেছিল শেখ হাসিনা এক রাত থেকে তৃতীয় কোনো দেশে চলে যাবেন। প্রথম ধারণা ছিল লন্ডন, কারণ শেখ রেহানা ব্রিটিশ নাগরিক, না হলে নরওয়ে, সুইডেন বা বেলারুশ। ঘটনাবহুল সেই 5ই আগস্টের সন্ধ্যাবেলা থেকে ভারতে শেখ হাসিনার অঘোষিত অভিভাবকের ভূমিকা পালন করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা বর্ষিয়ান স্পাই মাস্টার অজিত ডোভাল। ডোভালের সঙ্গে ব্যক্তিগত স্তরে শেখ হাসিনার পরিচয় দীর্ঘদিনের। বিগত এক দশকে ঢাকায় তিনি ঘোষিত বা অঘোষিত বহু সফর করেছেন। 5ই আগস্ট সন্ধ্যায় হিন্ডন বিমানঘাঁটিতেও প্রধানমন্ত্রী মোদীর দূত হিসেবে তিনি শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান। পরবর্তী এক বছর ধরে শেখ হাসিনা কোথায় বা কিভাবে থাকবেন, তার নিরাপত্তা কী ব্যবস্থা হবে, তিনি হাতে গোনা বা বাছাই করা কোন কোন ব্যক্তির সঙ্গে কোথায় কিভাবে দেখা করবেন, তার প্রায় সবটাই এখন নির্ধারিত হচ্ছে অজিত ডোভালের তত্ত্বাবধানে। 65 বছর আগে তিব্বতের ধর্মগুরু দালাই লামার জন্যই একই ব্যবস্থা ছিল। এখন শেখ হাসিনার জন্য যে সেশনগুলো করা হয়েছে তার কয়েকটি অজিত ডোভাল নিজে পরিচালনা করছেন বলে জানিয়েছে বিবিসি। 50 বছর আগে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর ইন্দিরা গান্ধীর নির্দেশে প্রণব মুখার্জি যেভাবে শেখ হাসিনার অভিভাবক হয়েছিলেন, এবার সেই জায়গা নিয়েছেন অজিত ডোভাল। সালের 5ই আগস্ট দিল্লিকে শিখিয়েছে একটাই জিনিস, গোয়েন্দা শক্তি যতই হোক সবসময় ইতিহাসের বাঁক আঁচ করা যায় না। ভারত ভেবেছিল শেখ হাসিনা বেঁচে যাবেন, কিন্তু বাস্তবে শেখ হাসিনা রাতারাতি আশ্রয় নিলেন ভারতে একটি C-130 বিমানে। ইতিহাসের পাতায় লেখা রইল ভারতের গোয়েন্দাদের ব্যর্থতার দিন। আপনারা কি মনে করেন, ভারতের এই ব্যর্থতা কি রয়ের জন্য লজ্জাকর, নাকি শেখ হাসিনার পতন ছিল অবসম্ভাবী? জানান আপনার মতামত। আর ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং শেয়ার করুন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।